হয়। তো যে অনুষ্ঠানের মাধ্যমে দ্বি মানে দিব্যজ্ঞান প্রাপ্ত হওয়া যায়, স মানে সমস্ত পাপে ক্ষয় হয়, সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে দীক্ষা। এই আমরা দীক্ষা গুরুর কাছ থেকে গ্রহণ করি, তিনি হন দীক্ষাগুরু, এবং তার আগে এবং পরে সবসময় আমাদের শিক্ষাগুরু। দীক্ষা এবং শিক্ষা দুটি গুরুত্বপূর্ণ। শাস্ত্রের শিক্ষা এবং দীক্ষাগুরু দুটি সমান প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বিশেষ করে আমাদের সংস্থায় শিক্ষা পরম্পরা বেশি প্রাধান্য। বা আমাদের প্রধান গুরুকে ছিল প্রভুপাদ, আমাদের শিক্ষাগুরু। আমরা মঙ্গলারতি কার করি? প্রভুপাদের করি। আমরা গুরু পূজা কার করি? প্রভুপাদ। ভাগবত ক্লাস কার শুনি? প্রভুপাদ। তাহলে আমরা দেখছি যে আমাদের সংস্থায় দীক্ষা আমাদের গুরুকে, গুরু হচ্ছে মূল গুরু হচ্ছে প্রভুপাদ। প্রভুপাদের প্রতিষ্ঠাতা কি? ইস্কনের সংস্থাপক আচার্য। সাধারণ একটা কথা আছে কি, তিনি সর্বপ্রধান শিক্ষাগুরু সর্বকালের জন্য। প্রি ইমিনেন্ট, ইংলিশে বলা হচ্ছে প্রি ইমিনেন্ট শিক্ষাগুরু। তার মানে কি, তিনি সর্বপ্রধান গুরু এবং সর্বকালের জন্য। তো আমাদের উনি হচ্ছেন সম্প্রদায় আছে, সবাই কার কাছে নিয়ে যাবে? যারা দীক্ষা কার কাছে নিয়ে যাবে? প্রভুপাদের কাছে। আমাদের গুরুবর্গরা কি বলেন যে আমি তোমাকে প্রভুপাদের হয়ে। আমরা দেখি ইস্কনে কখন একজন গুরু হয়, যখন ইস্কন কর্তৃপক্ষ জিবিসি যখন কাউকে গুরু বানায় তখন গুরু হয়। তাহলে গুরু কার প্রতিনিধি? জিবিসির প্রতিনিধি। জিবিসি বলেছে ইনি হচ্ছে আমাদের এজেন্ট, আমাদের মাল সাপ্লাই করবে। মালিককে প্রভুপাদ আর তার কর্তৃপক্ষ। প্রভুপাদ যাদেরকে ইস্কন চালানোর দায়িত্ব দিয়েছে, গভর্নিং কমিশন, তারা হচ্ছে ইস্কনের মালিক। তারা যাদের এজেন্ট বানিয়েছেন তারা হচ্ছে তাদের দ্বারা অধিকৃত এজেন্ট। আর যখন বলবেন আজ থেকে আমার এজেন্ট নয়, তখন থেকে নয়। তবে হ্যাঁ, এজেন্টে যদি কোনো মালিকের যদি বিক্রি করে, তার ক্ষেত্রে সম্পর্কটা মালিকের সঙ্গে হয়, এজেন্টের সঙ্গে হয়। গুরুমহারাজ জানেন সোনি কোম্পানি, জাপানের কোম্পানি এখানে আমাদের শোরুম আছে, সেখান থেকে যদি কোনো জিনিস কিনি, তবে ওই এজেন্ট যদি চলে যায়, তাতে আমাদের সোনি কোম্পানি মাল আমাদের সঙ্গে থাকে। তো কেউ যদি ইস্কন থেকে চলে যায়, কোনো গুরু যদি চলে যায়, তাকে সে গুরুর সাথে যেতে হবে, যাওয়া উচিত না। কার সাথে থাকতে হবে? গুরুর সাথে থাকতে হবে। আমরা ইস্কন থেকে ছেড়ে যাব। এই বিষয়ে মহারাজ এক সুন্দর উদাহরণ দিতেন, যেটা আমাদের সবার মনে রাখা উচিত। ইস্কনের শুরুর দিকে প্রভুপাদের অপকর্ম হওয়ার পরে সমস্যা হয়েছিল, কিছু গুরু ভুলভাল জন্য ইস্কন থেকে চলে গেছে। তারপরে তার শিষ্যরা তার সঙ্গে চলে গেছে। কিন্তু যারা সেই গুরুর সঙ্গে চলে গেছেন তারা কেউ ভক্তিতে টিকে নেই। এমনকি যে গুরু চলে গেছেন তিনিও ভক্তিতে টিকে। কিন্তু যারা ইস্কনের সঙ্গে ছিলেন, গুরুর সঙ্গে যাননি, তারা ভক্তিতে টিকে আছে। তাহলে আমাদের ভক্তির জন্য কে করতে? গুরু না ইস্কন? ইস্কন। তাই এই কথা আমাদের ভুলে চলবে। আমরা যে কোনো অবস্থায়, গুরুমহারাজরা বলতেন, যদি আমি কোনোদিন ইস্কন থেকে চলে যাই, তোমরা ইস্কন থেকে যেও না। তাই আমরা যদি ইস্কনে থাকি, যেমন ধরুন আমরা নবদ্বীপে বড়ালঘাটে, নবদ্বীপ ঘাটে নৌকা বানানো, ওখানে এখন কত? 1 টাকা না? এত দাম বেড়ে গেছে। আমাদের 30 টাকা। তো 3 টাকা দিয়ে একটা ওখানকার এজেন্ট টিকিট দেয়, আর তাদের 3 টাকার পাওয়ারটা কি? নদীর ওপারে নিয়ে যায়। আর কালকে যদি এজেন্ট চেঞ্জ হয়ে যায়, পরে এজেন্টরা ওই 3 টাকা দিয়ে কুপন দেবে, কিন্তু ওই নৌকে যাতায়াত করা হবে না। যে কুপন দিয়েছিল ওনাকে নিয়ে যেতে, সেটা কোথায়? তো আমাদের ওই 3 টাকা জায়গায় 4টে নিয়ম। 4টে নিয়ম যদি পালন করা হয়, 16 মালা করা হয়,
আর ইস্কনের নৌকা যদি থাকি তাহলে আমরা একদিন চোখ খুলে দেখবো কোথায় আছি, ভগবত। তাই ইস্কনে থেকে ইস্কনে থেকে কঠোর 4টি নিয়ম পালন করা আর প্রভুপাদের শিক্ষা পালন। তাই ইস্কনে যারাই দীক্ষা দিচ্ছেন তারা তাদের গুরুদেবের প্রতিনিধি হয়ে দিচ্ছে। কিন্তু গুরুদেবের প্রতিনিধি কার প্রতিনিধি? জিবিসির প্রতিনিধি। তারা মূল কর্তৃপক্ষ আছে আমাদের প্রভুপাদের তৈরিকৃত যে গঠন প্রণালী ইস্কনে, গভর্নিং বডি, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী গভর্নিং, তার যেটা নিয়ম, তার যেটা আদেশ আমাদের সর্বক্ষণ সেটা পালন করতে হবে। সেটা সঙ্গে কোনো বিরোধ করা যাবে। ইস্কন, আমি ইস্কনের ভক্ত, তার প্রমাণটা কি? 4টি নিয়ম 16 মালা করলে ইস্কনের ভক্ত? দুনিয়াতে অনেকেই করে না। 4টি নিয়ম 16 মালা তো করবই, প্রভুপাদকে মানতে হবে, 1 নম্বর কথা। প্রভুপাদকে শিক্ষাগুরু মানতে হবে এবং জিবিসিকে কর্তৃপক্ষ মানতে, এই দুটো যদি মানা হয় তাহলে ইস্কনের ভক্ত। আমি 4টি নিয়ম পালন করবো, 16 মালা করবো, প্রভুপাদকে মানি না, জিবিসিকে মানি না, তাহলে সে ইস্কন। এটা আমাদের প্রতীকের মধ্যে না থাকলেও প্রতীকে আসে যে প্রভুপাদকে আমাদের সর্বোচ্চ শিক্ষাগুরু সংস্থাপক হিসেবে মানব এবং জিবিসিকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে মানব। এটা আমরা প্রতীকে বলছি না, কিন্তু এটা জানা পরিষ্কার। তো আমি যাদেরকে নাম দেব মালা দিচ্ছি, আমি তাদের প্রতিনিধি হয়ে দিচ্ছি। তবে এটা আমি আবার বলছি, আর শাস্ত্রে লেখা আছে যে গুরু শরণাগত হলে ভগবত ধ্যানে নিয়ে যাবে। তবে আমি সেই রকম গুরু নই, আমি ভগবত ধ্যানে নিয়ে যেতে পারবো না। তো আমি ভগবানের এই লাইনের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি, ইস্কনের সঙ্গে। সেই ক্ষমতা দেওয়া হচ্ছে ইস্কনে থাকবে, ইস্কনের ভক্ত, এই লাইনে কানেকশন করে দেওয়া হচ্ছে। তো আমরা যদি আবার পরিষ্কার করে বলছি, যদি ইস্কনে যদি না থাকি তাহলে গুরু কোনো ক্ষমতা নেই তাকে বাঁচানো। তো ইস্কনে থাকলে, আমাদের ইস্কনে থাকা মানে কি? ইস্কনের যে কর্তৃপক্ষ নিয়ম মেনে চলে, সেটা আমি কালকে বলছি, আবারও বলছি, নিকটস্থ মন্দিরের সঙ্গে যুক্ত থাকতে, নাহলে জানবে না। গুরু মহারাজ আপনি আসছিলেন, আমি জানি না, তো আমাদের ভুল আছে, টেলিফোন করিনি। গুরু মহারাজ এসেছিলেন, জানি না, কার দোষ? তারপর মন্দিরের সঙ্গে তোমার যোগাযোগ নেই, মন্দির টেলিফোন করেন। তো এটা আমাদের নিকটস্থ মন্দিরের সঙ্গে যুক্ত থাকতে হবে। কেউ যুক্ত থাকতে হবে ঝগড়া করে? কি করে যুক্ত থাকা যায়? সেবার মাধ্যমে। তাই নিকটস্থ মন্দিরে, মন্দিরের সঙ্গে। সেই জন্য কর্তৃপক্ষ কি আইন করেছেন? রিকমেন্ডেশন, অনুমোদন পত্র লাগে। অনুমোদন পত্র কি? কর্তৃপক্ষ বলছেন কার কাছে অনুমোদন লাগবে? যারা জিবিসিদের অনুমোদিত টেম্পল প্রেসিডেন্ট বা অথরিটি, তারা অনুমোদন করবেন। ইনি 4টে নিয়ম কঠোর পালন করছেন, কমপক্ষে 16 মালা করেন, মন্দিরে সেবা দেন, কমপক্ষে 1 বছর থেকে আমি জানি। এইরকম যখন সার্টিফিকেট দেন তখনই গুরুদেব পরীক্ষা দেন। তো এখানে সেই পরীক্ষাগুলো তোমরা সবাই পাস হয়ে এসেছো, সেই জন্য দিচ্ছি। ঠিক আছে, এই প্রতিজ্ঞাটা সবাই ঠিক আছে তো? রিকমেন্ডেশন অথরিটি। তাহলে কে নিয়ে যাবে? খালি দীক্ষাগুরু নয়, শিক্ষাগুরুরা, বিশেষ করে মন্দির কর্তৃপক্ষ, তাদের সঙ্গে যুক্ত থাকে। ওকে, ইস্কনের কর্তৃপক্ষ গুরুদেবের পক্ষে অনির্বাণের নাম হচ্ছে অনিরুদ্ধ দাস।